নমস্কার, আরামবাগ টিভির এই চ্যানেলে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনায় আসব সেটি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ বা থার্মাল ফেনোমেনা। এই তাপের ঘটনাসমূহে প্রথমে আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হলো তাপীয় প্রসারণ। একথা আমরা জানি যে তাপ প্রয়োগের ফলে কঠিন, তরল বা গ্যাস সকলেরই প্রসারণ ঘটে। তবে এদের তিনজনের মধ্যে সবচেয়ে কম প্রসারণ ঘটে কঠিন পদার্থের, খুব অল্প প্রসারণ ঘটে। তার থেকে প্রায় 10 গুণ বেশি প্রসারণ ঘটে তরল পদার্থের। তবে কঠিন ও তরলের থেকে অনেকটাই বেশি প্রসারণ ঘটে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। আমরা এখন এই তিন ধরনের পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রথমে আমরা যে প্রসারণ নিয়ে আলোচনা করব তা হলো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। এখন কিছু সাধারণ বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি যে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের প্রসারণ ঘটে বা প্রসারণ হয়। কীরকম না, যেমন কোনো একটি কাঁচের শিশিতে যদি ধাতব ঢাকনা থাকে তাহলে ঢাকনাটা যদি শক্ত হয়ে এঁটে দেয় তাহলে গরম করলে ও ধাতব ঢাকনা খুলে যায়। এটি কঠিন পদার্থের তাপীয় প্রসারণের উদাহরণ। এছাড়া গরুর গাড়ির চাকায়, গরুর গাড়ির কাঠের চাকায় যে লোহার বের করানো হয় তাও কঠিন পদার্থের তাপীয় প্রসারণের প্রয়োগের মাধ্যমেই গরুর গাড়ির চাকায় লোহার বের করানো হয়। এছাড়া আমরা জানি যে দুটি রেল লাইনের মাঝে যে গ্যাপ রাখা হয় তাও কঠিন পদার্থের তাপীয় প্রসারণের জন্য। এইরকম বিভিন্ন বাস্তব ঘটনা থেকে আমরা জানতে পারি যে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ ঘটে। এখন একটু দেখা যাক যে কঠিন পদার্থের যে তাপীয় প্রসারণ ঘটছে তা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটি আমরা একটু দেখে নিই। ধরা যাক কোনো একটি কঠিন পদার্থের দণ্ড যার প্রাথমিক দৈর্ঘ্য L1, যখন এই কঠিন পদার্থটির উষ্ণতা θ1 তখন এই কঠিন পদার্থের দণ্ডটির দৈর্ঘ্য L1। এরপর এই কঠিন পদার্থের দণ্ডটির উষ্ণতা বৃদ্ধি করা হলো। এখন উষ্ণতা বৃদ্ধি করার ফলে দেখা গেল কঠিন পদার্থর যে দণ্ডটি রয়েছে তার দৈর্ঘ্য L1 থেকে বৃদ্ধি পেয়ে A2 হলো, যখন ওই কঠিন পদার্থটার উষ্ণতা θ1 থেকে θ2 করা হলো। তাহলে এখান থেকে পরিষ্কার যে আমরা এই কঠিন পদার্থটির যে প্রসারণ, আমরা প্রথমে কঠিন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করছি। এখন এই কঠিন পদার্থটির যে প্রসারণ তার উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে না θ1 থেকে θ2 করা হয়েছে। তাহলে এই কঠিন পদার্থটার উষ্ণতা বৃদ্ধি θ2 - θ1 এবং এই কঠিন পদার্থটির তাপ প্রয়োগের ফলে দৈর্ঘ্য প্রসারণ হয়েছে কতটা না L2 - L1। এখন একটু দেখা যাক যে এই কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ যা নিয়ে আমরা আলোচনা করছি, এই দৈর্ঘ্য প্রসারণ কি কি বিষয়ের ওপর নির্ভর করে। প্রথমত এই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ মানে L2 - L1 এটা কঠিন পদার্থের প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যত বড় হবে তার দৈর্ঘ্য প্রসারণও তত বেশি হবে। এবং এই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ L2 - L1 এটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা যত বেশি বৃদ্ধি করতে পারবো কঠিন পদার্থের দৈর্ঘ্যটাও তত বেশি প্রসারিত হবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি কত না θ2 - θ1। তাহলে আমরা যদি আমাদের অঙ্কের ভেদ অনুযায়ী, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এই দুটোকে একত্রিত করি তাহলে যেটা আসবে না L2 - L1 সমানুপাতিক L1 * θ2 - θ1 হলো। এবারে আমরা জানি ভেদের নিয়ম অনুযায়ী সমানুপাতিককে সমান করতে গেলে একটি ধ্রুবক আনতে হয়। তাহলে এক্ষেত্রে সেই ধ্রুবকটি আনা হলো যে L2 - L1 সমান আলফা L1 * θ2 - θ1। এই যে আলফা ধ্রুবকটিকে আনা হলো, এই আলফা ধ্রুবকটার নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, যেখান থেকে আমরা আলফা সমান পাই L2 - L1 বাই L1 * θ2 - θ1। এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক।
L2 মাইনাস L1 হলো দৈর্ঘ্য প্রসারণ। এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা তৈরি করতে পারবো না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি বলবো না, একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা একক পরিমাণ বা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হবে তাহাকেই আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যার কথা বলছি, এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফার যদি আমরা একক নির্ণয় করার চেষ্টা করি তাহলে দেখবো L2 মাইনাস L1 এটা হলো দৈর্ঘ্য প্রসারণ। সিজিএস পদ্ধতি হলো যার একক সেন্টিমিটার, L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য, এর একক সেন্টিমিটার, এবং θ2 মাইনাস θ1 মানে উষ্ণতা বৃদ্ধি, সিজিএস পদ্ধতিতে যার একক ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেলে আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যার কথা বলেছি তার একক ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। একথা এখানে পরিষ্কার উল্লেখ্য যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কিন্তু দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে না, এটা শুধুমাত্র উষ্ণতার এককের ওপরই নির্ভর করে। এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যদি মাত্রাও লিখতে যাই, মাত্রাকেও আমরা θ⁻⁻1 দিয়ে মাত্রা লিখতে পারি, বা এসআই পদ্ধতিতে করলে এসআই পদ্ধতিতে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা হবে Kelvin⁻⁻1। এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আরো একটা কথা এখানে বলে নেওয়া যাক যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেমন সেন্টিগ্রেডে পাই, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা ফারেনহাইটেও পাবো না। ফারেনহাইটে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেতে গেলে মানে আলফা ফারেনহাইটে পেতে গেলে 5/9 ইন্টু আলফা সেন্টিগ্রেড, অর্থাৎ সেন্টিগ্রেডে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে 5/9 দিয়ে গুণ করলে আমরা ফারেনহাইটে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেতে পারি। তাহলে এই হলো দৈর্ঘ্য প্রসারণ সংক্রান্ত কয়েকটি কথা। ঠিক অনুরূপভাবে আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণের কথা ভাবতে পারি না। যদি কোনো কঠিন পদার্থের বলা যাক কোনো একটি কঠিন পদার্থ যার প্রাথমিক ক্ষেত্রফল S1 যখন তার উষ্ণতা θ1 ডিগ্রি, আর উষ্ণতা বৃদ্ধির পরে তার ক্ষেত্রফল হলো S2 যখন তার উষ্ণতা θ2 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে ঠিক একইভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণের মতো করে আমরা যদি ভাবনা চিন্তা করি তো তাহলে আমরা একইভাবে দেখতে পারবো বা একইভাবে লিখতে পারবো যে S2 মাইনাস S1 সমানুপাতিক S1 ইন্টু θ2 মাইনাস θ1। এক্ষেত্রেও সমানুপাতিককে সমান করার জন্য একটি ধ্রুবক আনার প্রয়োজন। এক্ষেত্রে যে ধ্রুবকটি আনা হবে সেটি হলো বিটা। তাহলে বিটা S1 ইন্টু θ2 মাইনাস θ1। এক্ষেত্রে এই বিটাটার নাম হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এই বিটাটি হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আমরা যদি বিটার সংজ্ঞা নির্ণয় করি তাহলে বিটা সমান S2 মাইনাস S1 ইন্টু S1 θ2 মাইনাস θ1। এক্ষেত্রে বিটার সংজ্ঞা ঠিক একইভাবে আমরা বলতে পারবো। কিভাবে বলবো না, বিটা বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা না একক ক্ষেত্রফল যুক্ত কোনো কঠিন পদার্থের উষ্ণতা বৃদ্ধি একক বা 1 ডিগ্রি করলে যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ ঘটে তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটা। অনুরূপভাবে আমরা যদি নির্ণয় করি তাহলে দেখব এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা তারও একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 সিজিএস পদ্ধতিতে, এবং এসআই পদ্ধতিতে এর একক হবে কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক অনুরূপভাবে আমরা যেমন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ করলাম বা ক্ষেত্র প্রসারণ পেলাম, ঠিক অনুরূপভাবে আমরা আয়তন প্রসারণের ক্ষেত্রেও নির্ণয় করলে দেখা যায় আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু θ2 মাইনাস θ1 লিখতে পারি। তাহলে গামাটা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে না, আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ আয়তনের প্রসারণ ঘটে তাকেই আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামা। অনুরূপভাবে একই রকম ভাবনা থেকে আমরা পাই এরও একক কিন্তু সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 এবং এসআই পদ্ধতিতে কেলভিন টু দি পাওয়ার -1 হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভলিউমেট্রিক এক্সপ্যানশন তার একক।
তাই এই হলো 3 ধরনের প্রসারণ গুণাঙ্কের কথা আমরা পেয়েছি। এরপরে আমরা এই 3 ধরনের প্রসারণ যে গুণাঙ্ক পেয়েছি আলফা বিটা গামা, এদের মধ্যে একটি সম্পর্ক আছে, সম্পর্কটা আমাদের ক্ষেত্রে মনে রাখার দরকার। সম্পর্কটা কি হলো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা is equal to beta by 2 is equal to gamma by 3। এটা হলো এই যে 3 ধরনের প্রসারণ গুণাঙ্ক, 3 ধরনের প্রসারণ গুণাঙ্কের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এখন এটা হলো কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা চলে আসি কঠিন পদার্থের পরই তরল পদার্থের প্রসারণ। তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের মতোই তরল পদার্থেরও প্রসারণ হয়, যে কথা আমি একটু আগেই বলেছি। তবে প্রসারণটা কঠিন পদার্থ থেকে বেশ খানিকটা বেশি হয় তরল পদার্থের ক্ষেত্রে। তবে একটা কথা বলে নেওয়া দরকার, তরলের যেহেতু নির্দিষ্ট কোনো আকার নেই, সেজন্য তরলের নিজস্ব কোনো দৈর্ঘ্য বা নিজস্ব কোনো ক্ষেত্রফল নেই। সেজন্য তরলের বেলায় দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে কোনো রাশি নেই, বা ক্ষেত্র প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলেও কোনো রাশি তরলের বেলাতে নেই। তাহলে তরলের একমাত্র একটাই প্রসারণ আছে, সেটি হলো আয়তন প্রসারণ, কারণ তার দৈর্ঘ্য বা ক্ষেত্র প্রসারণ নেই। তবে আরো একটা কথা এখানে মনে রাখার দরকার, এখন শুধু কোনো তরল পদার্থকে উত্তপ্ত করা সম্ভব নয় নিশ্চয়ই। একটি তরল পদার্থকে উত্তপ্ত করতে গেলে তরল পদার্থটাকে কোনো একটা পাত্রের মধ্যে রেখে তবেই তরল পদার্থটাকে উত্তপ্ত করা সম্ভব। তাহলে তরল পদার্থটাকে যদি পাত্রের মধ্যে কোনো একটা কঠিন পদার্থের পাত্রের মধ্যে রেখে উত্তপ্ত করি, তাহলে যে তাপ দেওয়া হবে সেই তাপের কিছু অংশ কঠিন পদার্থও পাবে, তরল পদার্থ যেমন পাবে, তার সাথে সাথে সেই তাপের কিছু অংশ কঠিন পদার্থও পাবে। কঠিন পদার্থ তাপ পাওয়ার ফলে এই তাপ পাওয়ার জন্য কঠিন পদার্থেরও প্রসারণ ঘটবে, যার ফলে আমরা যদি বাহ্যিকভাবে দেখি তাহলে সেটা আমরা যে প্রসারণটা পাবো, তরলের যে প্রসারণটা পাবো, সেটি তরলের প্রকৃত প্রসারণ নয়, সেটিকে আমরা বলি তরলের আপাত প্রসারণ। কারণ এই আপাত প্রসারণ মানে এক্ষেত্রে পাত্রের প্রসারণ হওয়ার দরুন আমরা বাহ্যিকভাবে আপাত প্রসারণ পেয়েছি। তাহলে তরলের প্রকৃত প্রসারণ আমরা পাবো কি করে? না, তরলের প্রকৃত প্রসারণ মানে অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ পেতে গেলে আমাকে তরলের আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণটাকে যোগ করলে তবেই আমরা তরলের প্রকৃত প্রসারণ পাবো। এক্ষেত্রে একটা কথা বলে নেওয়া যাক যে আপাত প্রসারণ যার কথা আমরা বলছি, এই আপাত প্রসারণটা কিন্তু তরলের নিজস্ব বা প্রকৃত ধর্ম নয়। এটি তার কারণ এই আপাত প্রসারণটা পাত্রের ওপর নির্ভর করবে। অর্থাৎ আমি যদি তামার পাত্রে কোনো তরলকে রাখি তাহলে তরলটির আপাত প্রসারণ একরকম হবে, আমি যদি লোহার পাত্রে তরলটিকে রাখি তাহলে আপাত প্রসারণ আরেক রকম হবে। অর্থাৎ আপাত প্রসারণটা কোন পাত্রে তরলটাকে রেখেছি তার ওপরে নির্ভর করবে। সেজন্য আপাত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম নয়। তাহলে তরলের নিজস্ব ধর্ম হলো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কই হলো তরলের নিজস্ব ধর্ম। আমাদের একইভাবে আমরা তরলের যে প্রকৃত প্রসারণ বা তরলের যে আপাত প্রসারণ তার সংজ্ঞাও আমরা বলতে পারবো। না, তরলের আপাত প্রসারণকে আমরা যদি গামা এ দিয়ে লিখি, অ্যাপারেন্ট গামা অ্যাপারেন্ট, সেটাকে আমরা যদি লিখি v2 মাইনাস v1 বাই v1 ইন্টু θ2 মাইনাস θ1। অর্থাৎ এখান থেকে একই রকম ধারণা অনুযায়ী তরলের আপাত প্রসারণের সংজ্ঞা বলতে পারবো যে কোনো একক আয়তনের তরলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ তরলের আপাত প্রসারণ ঘটে তাহাকেই আমরা বলবো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। ঠিক অনুরূপভাবে আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাবো গামা আর, সেটাকে আমরা লিখছি v2 ড্যাশ মাইনাস v1 বাই v1 ইন্টু θ2 মাইনাস θ1। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিভাবে বলবো, এটি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি বলবো না, কোনো একক আয়তনের তরলের উষ্ণতা একক পরিমাণ বা 1 ডিগ্রি বৃদ্ধি করলে তরলের যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকেই আমরা বলবো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। একই কথা প্রসঙ্গত উল্লেখ্য যে এক্ষেত্রেও তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্ক উভয়েরই একক কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 হলো সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে হলো কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে এই হলো তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ, এবং সেই সংক্রান্ত কয়েকটি কথা আমরা এর বাস্তব উদাহরণ আমরা
পাই, থার্মোমিটারের ক্ষেত্রে এর বাস্তব উদাহরণ বা বাস্তব পাই। এরপর আমরা কঠিন এবং তরলের প্রসারণ হওয়ার পর আমরা শেষে যেটা আসবো সেটি হলো গ্যাসের প্রসারণ, যে প্রসারণটা কঠিন বা তরলের তুলনায় অনেকটাই বেশি হয় এই গ্যাসীয় পদার্থের প্রসারণের ক্ষেত্রে। গ্যাসীয় পদার্থের প্রসারণের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা জানার দরকার, আমরা গ্যাসীয় আচরণও সেটা পড়েছি, যে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে যে কথা বলেছে, কি বলেছে না, স্থির চাপে অর্থাৎ চাপ স্থির রেখে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে প্রতি তার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। এই কথা আমরা গ্যাসের আচরণে পড়েছি, গ্যাসের আচরণ দেখেওছি, এবং সেখান থেকে গাণিতিক রূপ আমরা পেয়েছি VT সমান V0 × 1 + T/273। তাহলে এখানে এটা আমরা চার্লসের সূত্রে গাণিতিক রূপ আমরা পেয়েছি। এখানে যেটা বলা হচ্ছে না, গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তন থাকে, V0 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের যে আয়তন, তার বলছে 1/273 অংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের কথা বলা হয়, সেটি হলো এই 1/273। অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা পি দিয়ে চিহ্নিত করি। এই গামা পি হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এবং প্রসঙ্গত উল্লেখ্য, কঠিন পদার্থের বিভিন্ন পদার্থের প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন, লোহার একরকম, তামার একরকম, পিতলের একরকম, তরল পদার্থেরও তাই, জলের একরকম প্রসারণ হয়, গ্লিসারিনের একরকম প্রসারণ হয়, পারদের একরকম প্রসারণ হয়। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একটা ইউনিফর্মিটি রয়েছে, কি না, তাদের প্রত্যেকটা গ্যাস, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই এই প্রসারণ গুণাঙ্কের মানটা সমান, এবং এই প্রসারণ গুণাঙ্কের মানটা 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা ঠিক একইভাবেই গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারি, কিন্তু তার আগে গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেওয়ার সময়, অর্থাৎ আয়তন প্রসারণ যেহেতু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে, তখন আমাকে গ্যাসের চাপটাকে স্থির রাখতে হবে। কারণ উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন ও চাপ উভয়েরই পরিবর্তন হয়, যেটা তরল বা কঠিনের ক্ষেত্রে হয়নি। সেজন্য গ্যাসের প্রসারণ গুণাঙ্কের যদি সংজ্ঞা বলতে হয়, তাহলে প্রথমেই যে কথা উল্লেখ করতে হবে সেটি হলো স্থির চাপে, যেটা চার্লসের সূত্রে বলা হয়েছে। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে তার যে পরিমাণ গ্যাসের আয়তন প্রসারণ হবে প্রতি একক আয়তনে, তাহাকেই আমরা বলবো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, বা যেটাকে আমরা গামা পি দিয়ে চিহ্নিত করেছি। পিটা সিম্বল করছে এক্ষেত্রে চাপটি স্থির। তাহলে এই হলো গ্যাসের প্রসারণ সংক্রান্ত বিভিন্ন ঘটনা। এরপর আমরা যে জায়গাটা আসবো, তাপের যে ঘটনাসমূহের আরো একটি অংশ, তাপীয় প্রসারণ ছাড়াও আরো একটি অংশ নিয়ে আসবো, সেটা হলো তাপের পরিবহন। আমরা দেখেছি কোন একটি জায়গায় আগুন জ্বলছে, সেই আগুনে যদি একটা লোহার রড এক হাতে ধরে আর একটা প্রান্ত যদি এই আগুনের মধ্যে রাখি, প্রথম দিকে লোহার রডটা আমি ধরে থাকতে পারলেও কিছুক্ষণ পরে কিন্তু ওই লোহার রডটা ধরে থাকা সম্ভবপর হয় না, কারণ ওই তাপ লোহার রডের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসে। এই যে তাপ সঞ্চালনের এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হলো তাপের পরিবহন বা কন্ডাকশন অফ হিট। তাপ পরিবহন কাকে বলে না, আসলে তাপ সর্বদা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে আসে। এক্ষেত্রে অর্থাৎ তাপ পরিবহনের ক্ষেত্রে কণাগুলোর বা অণুগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না। অর্থাৎ কণা বা অণুগুলো স্থান পরিবর্তন না করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপ সঞ্চালনের এই পদ্ধতির নাম হলো তাপের পরিবহন। এখন সব পদার্থই যে তাপ খুব ভালো পরিবহন করতে পারে তা নয়,
কিছু কিছু পদার্থ এই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপ খুব ভালো পরিবহন করতে পারে, তাদের দিকে আমরা তাপের সুপরিবাহী বলি। যেমন আমরা বলতে পারি তামা, রূপা ইত্যাদি, এরা তাপের সুপরিবাহী। আবার কিছু কিছু পদার্থ আছে যারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপ খুব একটা ভালো পরিবহন করতে পারে না বা খারাপ পরিবহন করে, তাদের দিকে আমরা তাপের কুপরিবাহী বলি। যেমন কাঁচ, কাঠ, তুলো, কর্ক ইত্যাদি, এরা তাপের কুপরিবাহী। এখন আমরা একটু দেখি যে একটা পদার্থের মধ্য দিয়ে যে তাপের পরিবহন হয়, সেই তাপের পরিবহনটি কি কি বিষয়ের উপর নির্ভর করে। ধরা যাক কোনো একটি পদার্থ আঁকা হয়েছে, এখানে কোনো একটি পদার্থ নেওয়া হয়েছে, ত্রিমাত্রিক একটি পদার্থ। এই পদার্থের ক্ষেত্রফল, এরিয়া বা ক্ষেত্রফল, সেটি হলো এ। এই পদার্থটির বেধ সেটি ডি। এই পদার্থটি এক প্রান্তের উষ্ণতা θ1 আর এক প্রান্তের উষ্ণতা θ2। এখন যদি এই θ1টা ইজ গ্রেটার দ্যান θ2 হয়, মানে এই প্রান্তের উষ্ণতা বেশি এই প্রান্তের উষ্ণতা কম হয়, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে তাপ পরিবহন প্রণালীতে পরিবহনটা ঘটে। কঠিন পদার্থের ক্ষেত্রে পরিবহনটা মূলত ঘটে, যা এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাপের পরিবহন ঘটবে। এখন আমরা দেখি যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে তাপের পরিবহন ঘটবে, এই তাপের পরিবহনটি কি কি বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহিত তাপের পরিমাণটাকে আমরা যদি কিউ লিখি, তাহলে এই কিউ সমানুপাতিক এ, অর্থাৎ পদার্থটার ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে তাপের পরিবহনের পরিমাণটা তত বৃদ্ধি পাবে। পরিবাহিত তাপের পরিমাণটা দু প্রান্তের যে উষ্ণতার পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক। উষ্ণতার পার্থক্য হচ্ছে θ1 - θ2, অর্থাৎ উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। পরিবাহিত তাপের পরিমাণটি এই পদার্থটির যে বেধ, যেটা এখানে ছোট হাতে স্মল ডি আকারে দেখানো হয়েছে, এই বেধের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ বেধ যত মোটা হবে পরিবাহিত তাপের পরিমাণটা তত কমবে, এবং সবশেষে এই পরিবাহিত তাপের পরিমাণটা সময়, অর্থাৎ কতক্ষণ ধরে তাপটা পরিবাহিত হয়েছে তার সঙ্গে সমানুপাতিক। তাহলে পরিবাহিত তাপের পরিমাণটি এই কতকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। এখন যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা যদি এই সবগুলোকে একত্রিত করি, তাহলে যেটা আসবে এ θ1 - θ2 টি বাই ডি আসবে। এবার সমানুপাতিককে সমান করার জন্য একটি ধ্রুবক আনার প্রয়োজন, যে কথা আমরা আগেও কয়েকবার বলেছি। তাহলে এক্ষেত্রে একটি ধ্রুবক আনা যাক, অর্থাৎ ধ্রুবকটি হলো কিউ ইজ ইকুয়াল টু কে এ θ1 - θ2 ইন্টু টি বাই ডি। এক্ষেত্রে এই কেটাই হলো সেই ধ্রুবকটি, যার এক্ষেত্রে নাম তাপ পরিবাহিতাঙ্ক। অর্থাৎ একটু আগেই বলছিলাম যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা সমান নয়। কেউ ভালো তাপ পরিবহন করতে পারে, কেউ কম বা কেউ খারাপ তাপ পরিবহন করতে পারে। আসলে যারা বা যে সমস্ত পদার্থরা খুব ভালো তাপ পরিবহন করতে পারবে তাদের ক্ষেত্রে এই কে এর মানটা হবে বেশি, আর যারা খুব খারাপ বা ভালো তাপ পরিবহন করতে পারবে না তাদের ক্ষেত্রে এই কে মানে তাপ পরিবাহিতাঙ্কের মান অল্প হবে। আসলে আদর্শ তাপ পরিবাহী আদর্শ পরিবাহী মানে যদি কেউ থাকে, আদর্শ পরিবাহী কথা যদি ভাবি, তাহলে সেক্ষেত্রে বা আদর্শ তাপ পরিবাহী বলে কেউ থাকে তাকে কথা ভাবি, তাহলে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে এই কে এর মান হবে বা তাপ পরিবাহিতাঙ্কের মান হবে অসীম। আর যদি আদর্শ অন্তরক মানে যার মধ্যে দিয়ে এক মানে সামান্যতম হলেও তাপ পরিবাহিত হবে না, আদর্শ অন্তরকের কথা যদি ভাবি, তাহলে সেক্ষেত্রে এই কে এর মানটা হবে 0। বাকি অন্যান্য পদার্থের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0 থেকে অসীমের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন এক কাজ করা যাক, এই যে তাপ পরিবাহিতাঙ্কের কথা বলছি, এই তাপ পরিবাহিতাঙ্কের একটু সংজ্ঞা নির্ণয় করা যাক। সংজ্ঞা কিভাবে বলবো না, আসলে এ যদি 1 হয়, ডি যদি 1 হয়, θ1 - θ2টাও যদি 1 বা 1 ডিগ্রি হয়, টিটাও যদি 1 বা 1 সেকেন্ড হয়, তাহলে আমরা এখান থেকে কিউ সমান কে বলতে পারবো। তাহলে কি বলবো আমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা বলার সময়? না, একক ক্ষেত্রফল, এটা এরিয়া বা ক্ষেত্রফল, এবং একক বেধ বিশিষ্ট কোনো পদার্থের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক বা 1 ডিগ্রি হলে প্রতি সেকেন্ডে
এক পৃষ্ঠতল থেকে অপর পৃষ্ঠতলে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাহাকেই আমরা তাপ পরিবাহিতাঙ্ক বলবো। এই হলো তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের আমরা যদি এককের কথা ভাবি, তাপ পরিবাহিতাঙ্কের একক সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক হবে ক্যালোরি, সেন্টিমিটার টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1 হলো তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস পদ্ধতির একক। তাপ পরিবাহিতাঙ্কের এসআই পদ্ধতির একক হলো ওয়াট, মিটার টু দি পাওয়ার -1 এবং কেলভিন টু দি পাওয়ার -1। এটা হলো এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। এখন এই তাপ পরিবহনের বিষয়টিকে আমরা একটু রোধ মানে তড়িৎ পরিবহনের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা দেখব যে তড়িৎ পরিবহন আর তাপ পরিবহনে আমরা জানি কিউ সমান কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। এটা আমরা এই মাত্র লিখেছি। বা কিউ বাই টি অর্থাৎ তাপ পরিবহনের হার, সেটা ইজ ইকুয়াল টু আসছে কি না কে এ θ1 মাইনাস θ2 বাই ডি, বা তাপ পরিবহনের হার কিউ বাই টি আসছে θ1 মাইনাস θ2 বাই ডি বাই কে এ আসছে। এখন এটাকে যদি আমরা তড়িৎ পরিবহনের সঙ্গে তুলনা করি, তড়িৎ প্রবাহ মাত্রা I ইজ ইকুয়াল টু বিভব পার্থক্য মানে V1 মাইনাস V2 বাই রোধ বা R। অর্থাৎ এই দুটিকে যদি তুলনা করি তাহলে আমরা দেখব তড়িৎ প্রবাহের ক্ষেত্রে রোধ যে ভূমিকাটা পালন করত, রেজিস্ট্যান্স বা বাধা, যেটা তড়িৎ প্রবাহটাকে বাধা দিত, তাপের পরিবহনের ক্ষেত্রে ডি বাই কে এ এই অংশটিকে, তাপ পরিবহনের ক্ষেত্রে ডি বাই কে এই অংশটি রোধের ভূমিকা পালন করছে তাপ পরিবহনের ক্ষেত্রে। সেজন্য তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স বলা হয় এই ডি বাই কে এ, এটিকে বলা হয় তাপীয় রোধ। অর্থাৎ ইহা তাপ পরিবহনকে বাধা দেয়। যেমন এই রোধ তড়িৎ পরিবহনকে বাধা দিত, এই তাপীয় রোধ তাপ পরিবহনকে বাধা দেয়, সেজন্য ডি বাই কে এই অংশটাকে তাপীয় রোধ বলা হয়। আর তাপীয় রোধাঙ্ক বলে একটা কথা আছে, তাপীয় রোধাঙ্ক, এই 1 বাই কে এই অংশটিকে তাপীয় রোধাঙ্ক বলা হয়। তাহলে এই হলো তাপের ঘটনা সমূহের যে তাপ পরিবহন সংক্রান্ত কয়েকটি কথা। আর একটি কথা আমি বলে নিই, অনেক সময় একটি প্রশ্ন করে কি না প্লাটিনাম তারকে, আমরা প্র্যাকটিক্যাল করার সময়ও দেখেছি প্লাটিনাম তারকে কাঁচের বাল্বের সঙ্গে সিল করা যায়। কেন করা যায় না, আসলে কাঁচের প্রসারণ এবং প্লাটিনামের প্রসারণ, দুজনের প্রসারণ গুণাঙ্কটা সমান, সেজন্যই কাঁচের বাল্বেতে প্লাটিনামকে সিল করা যায়। এই ধরনের বেশ কিছু বাস্তব উদাহরণ আমরা চিন্তা ভাবনা করলেই পাবো। আবার আরামবাগ টিভির সমস্ত ছাত্রছাত্রী দর্শক প্রত্যেককে আমার নমস্কার জানাই। সকলে এই ভিডিও দেখতে থাকো, তোমাদের উপকার হবে বলে আমার মনে হয়। প্রত্যেককে আমি আবার আমার থেকে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে শেষ করছি।